চেতনার যদি সংবিধান হতো, সবার আগে আমি বলতাম যে এই সংবিধান আমার। এলএফও ভিত্তিতে 1970 সালে ইলেকশন হয়। এলএফওতে ছিল যে কেউ ইসলাম বিরোধী কোনো আইন কোনো কিছু সংবিধানে ঢুকাবে না, কারণ এলএফও হচ্ছে মূল কথা ছিল যার ভিত্তিতে একটা কনস্টিটিউশন রচনা হবে। এবং আওয়ামী লীগ তার ইস্তেহারেও দিয়েছিল যে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা ঢুকানো হবে না। 70 সালে সেটা চাইলে আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দেখাতে পারি। আচ্ছা, সেকেন্ডলি 70 সালে সমস্ত ইলেকশনটা হলো ডিসেম্বর মাসে। একজন এমপিও শপথ নেয়নি। ওখানে বলা ছিল 120 দিনের মধ্যে যদি কনস্টিটিউশন রচনা না হয়, 90 দিনের মধ্যে যদি শপথ না হয়, তাদের এমপিত্ব চলে যাবে এবং ওই যে পার্লামেন্ট সেটা ডিজলভ হয়ে যাবে। বাংলাদেশে 25শে মার্চ মানে বর্বরচিত আক্রমণ করলেন। সে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। দুঃখের বিষয়, খুব খেয়াল করে দেখবেন, দুঃখের বিষয় 16ই ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমর্পণ দলিলে। কার কাছে সাইন করলেন? নিয়াজি অরোরার কাছে। আমার এমএজি ওসমানী সাহেব কোথায়? তাজউদ্দিন আহমেদ কোথায়? নজরুল ইসলাম কোথায়? মনসুর আলী কোথায়? কামরুজ্জামান কোথায়? একটা লোককে পাওয়া যেত না সাইন করার জন্য। এবার তুষার ভাইয়ের কথা বলি। তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা এক অনুষ্ঠানে। সিমলা চুক্তি সাইন করছে কে? ভারত আর পাকিস্তান। আমার স্বাধীনতা কোথায়? সিমলা চুক্তি বা তীর্যেও শেষ করে দিই, আপনার আমাকে একটু শেষ করতে দিতে হবে। আমি জায়গা মতো যেতে, আমি আপনাকে আপনার জায়গা মতো দিলে আগে শোনেন, ইতিহাসটা শোনেন আগে, তারপর আপনি বলেন। আমাকে 1 মিনিটে শেষ করে দিন। অনির্ধারিত সময় দিতে পারবো না। না, আপনাকে নির্ধারিত শুনতে হবে। আপনাকে 3 দলীয় শুনে 3 দেশের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির ফলে সংবিধান রচনা করার জন্য একটা আদেশ লাগবে। 10 তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আসলেন। 11 তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন। উনি শপথ নিলেন না। শপথ ছাড়া উনি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন কিভাবে? যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের উপর ভিত্তি করে বলতেছেন গণপরিষদ তৈরি হয়েছে, সে গণপরিষদ হলো না। সেকেন্ডলি, এই কনস্টিটিউশন জুন মাসে ডক্টর কামাল হোসেন নিয়ে গেল ড্রাফট ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়াতে ড্রাফট নিয়ে গেল 1972 সালের জুন মাসে। অন দ্য ওয়ে, সে কি বললো? অন দ্য ওয়ে টু ইংল্যান্ড তিনি এই ড্রাফট দিলেন ইন্ডিয়াতে। কার কাছে দিলেন? আগে শুনে নেন, ইন্ডিয়াতে দিলেন। এই ডক্টর কামালকে বললেন না উনি নিয়ে আসেন, ডক্টর কামালকে নিয়ে আসে সেটা বলেন। দিল্লিতে দিলেন এবং আরেকটা কার কাছে দিলেন? দিল্লিকে না, আগে কথাটা দিল্লি মানে কাকে? দিল্লি মানে ইন্ডিয়ার তৎকালীন সরকার প্রধানকে, ইন্দিরা গান্ধী। এই বিষয়ে তার বলার কিছু নাই। ক্লিয়ার? হ্যাঁ বলেন। তারপরে আপনি আসলেন 4 নভেম্বর যখন সুরঞ্জিত মানে না, তবে ইন্দিরা গান্ধী এই সংবিধানটা পেয়ে কি করলেন? আমার কথাটা আগে শোনেন। কেন এই কথাটা বললাম? অনুষ্ঠানে আর আমার আজকে কথা বললাম না ইসলামের বিরুদ্ধে আপনি কোনো কিছু করবেন না। আপনি ধর্মনিরপেক্ষতা ইম্পোর্টেড করলেন কেমন করে? কনস্টিটিউশন যে ইন্ডিয়া, ধর্মনিরপেক্ষতা এই থিমটা ব্যারিস্টার সাহেব, আমি আপনাকে খুব স্পেসিফিক বলেন যে আমি কিন্তু স্পেসিফিক উত্তর জানতে চাই। আপনি ব্যাখ্যা দিচ্ছেন, দ্যাটস গুড। আমি কিন্তু একটু জানতে চাই ভারত এই সংবিধানটা কোথায় বসে কিভাবে কোন দিন রচনা করে আমাদের ক্রাফটেড বলা হয়েছে। ক্রাফটেড মানে ভারতের পরামর্শে যে সংবিধান হয়েছে তাকে বল ড্রাফটেড না। ক্রাফটেড মানে হচ্ছে শোনেন শেখ সাহেব তো ভারতের পকেটেই ছিল প্রথম থেকে। আর লেখার কি আছে? শেখ সাহেব তো বাংলাদেশ সরাসরি আসলেন না, ইন্ডিয়া হয়ে আসলেন না। আপনারা ইতিহাসকে কেন বিকৃতি করেন? শেখ সাহেব তো ইন্ডিয়ার পকেটের মধ্যে আছে। আপনার আর লেখা লাগবে কি জন্য? এখন কি আমি বলবো যে ইন্ডিয়ার যেরকম সংবিধান দেখেন, ইন্ডিয়ার সংবিধান কিভাবে গণপরিষদে কিভাবে লেখা হয়েছে? আমাদের এই সংবিধান পাশ করার কোনো গণভোট হয়েছে? হয়নি। সঞ্জিত সেনগুপ্ত সাইন করছে কনস্টিটিউশনে, করেনি। কাউকে তো আপনি সুযোগই দেননি। মৌলানা ভাসানী কোনো কথা বলতে পারছে? পারেনি। মুজাফফর হোসেন কোনো কথা বলতে পারছে? পারেনি। তাহলে হাউ ইটস রিফ্লেক্ট দ্য 7.5 কোটি জনগণের মতামতের সংবিধান কিভাবে? ক্লিয়ার। আপনি যে সমস্ত প্রেক্ষাপট সবই আমার কাছে বোধগম্য এবং আমি যথেষ্ট এগুলো বুঝতে পেরেছি। শুধুমাত্র আপনি যেহেতু বলেছেন এই সংবিধান ভারতের লিখে দেওয়া, ভারতের ক্রাফটেড, কারণ মূলনীতি ভারতের সংবিধানে যা আছে তাই। আমাকে কিন্তু বক্তা রয়েছেন, আলোচক রয়েছেন, স্পেসিফিক বলেছেন এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া। আমি যদি রেকর্ড রিউইন্ড করে দেখাই আপনি দেখতে পাবেন। আমি শুধুমাত্র বিনয়ের সাথে জানতে চাই ভারত কখন, কোথায়, কিভাবে লিখে আমাদের একটা ড্রাফটিং আর ক্রাফটিং, এই আপনি এটা এখন ক্রাফটিং না আমি ড্রাফটিং এ বলে দিচ্ছি আপনাকে। মূলনীতি যা যা আছে সেই মূলনীতি আপনি এখন যদি বলেন কোথায় কোন জায়গায়, এটা নয়াদিল্লিতে কি প্রেসিডেন্ট ভবন হয়েছে না পার্লামেন্ট ভবন হয়েছে সেটা আমি জানবো না, ডক্টর কামাল হোসেন জানবে। কিন্তু আমি কেন বলতেছি এটা, ভারতের যে মূলনীতি, এই সংবিধানের মূলনীতি, যে মূলনীতির সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়নি, যে মূলনীতির সাথে এলএফওর কোনো সম্পর্ক ছিল না, যেহেতু এলএফওর কোনো সম্পর্ক ছিল না, অতএব এই মূলনীতি এসে ঢুকলো কিভাবে? আপনি যার উপর ভিত্তি করে ভোট করলেন, তার উপর ভিত্তি করে আপনি সংবিধান রচনা করলেন না, তাহলে সেই সংবিধান থাকে কিভাবে? এলএফওটা কথা বলছেন কিন্তু যে ওই পরিপ্রেক্ষিতে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি একটু উত্তরটা দিয়ে নিই। দ্বিতীয় কথা, আপনি আমি প্রশ্ন করি নাই, আমি 1970 সালে
এলএফও ভিত্তিতে সমস্ত দলের এগ্রিমেন্টের ভিত্তিতে ইয়াহিয়া সাহেব জারি করেছিল এবং যার ভিত্তিতে নির্বাচন থ্যাংক হয়েছিল। ইউ, আমি উত্তর এই নির্বাচনটা হয়েছিল। এখন জি। আমি একটু শেষেরটুকু না একটু বলে দিই, জি। উনি যেটা বলছিলেন আলীর কেন জামাত ইসলামের তাহের সাহেব প্রধান উপদেষ্টার সাথে করতে চাননি, রাষ্ট্রপতির সাথে করতে চাননি, আলী রিয়াজের সাথে করতে চাননি। উনি জানেন না, উনি বিএনপি কে বলেছেন ওদের